হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি চাই আপনি এই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ ইন্ডিয়াতে পড়তে আসার আগে এই ৫টা ভুল করলে সবথেকে বেশি বিপদ হয়। আমি কিন্তু আপনার সামনে কোনো ভয় দেখাতে আসিনি, আমি আপনার সামনে আসল রিয়েলিটিটাকে তুলে ধরতে এসেছি। সো আপনি গার্জিয়ান হন অথবা স্টুডেন্ট, ভিডিওটা আপনার জন্য। প্রতি বছর কিন্তু হাজার হাজার বাংলাদেশি স্টুডেন্ট ইন্ডিয়াতে পড়াশোনা করতে আসে। অনেকে সফল হয়, অনেকে খানিকটা স্ট্রাগল করে, কিন্তু এখানে আসল ডিফারেন্সটা কিন্তু ট্যালেন্ট নয়, আসল ডিফারেন্সটা হচ্ছে ডিসিশন। মিস্টেক নাম্বার 1, যেটা সব থেকে বড় ভুল, এজেন্টকে আপনার গার্জিয়ান ভেবে নেওয়া। আমি আপনাকে এই জিনিসটা একটু এক্সপ্লেন করি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। ধরেন আপনি যে কোনো এজেন্টের কাছ থেকে আপনি অ্যাডমিশন প্রসিডিউরের সার্ভিসটা নেবেন। এখন যেটা হয়, আপনি যখন অ্যাডমিশন নিচ্ছেন, অ্যাডমিশন পর্যন্ত এজেন্ট আপনাকে গাইড করলো, আপনাকে পুরোপুরি ফলো থ্রু করলো, বাট তারপর থেকে তাদের দায়িত্বটা আসলে চলে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় আর কি, আমি সেটা বলতেছি। তো আপনি যখন আসলে অ্যাডমিশন নিলেন তখন কিন্তু আপনার জার্নি শেষ হয়ে গেল না, আপনার কিন্তু জার্নি আসলে শুরু হলো। সো আপনার অ্যাডমিশন নেওয়া থেকে শুরু করে আপনি কিভাবে এখানে ভিসা প্রসিডিউর করে আসবেন, এবং আসার পরে এইখানের যে লোকাল রুলস আছে, এবং সাথে সাথে এফআরআরও প্রসিডিউর আছে, এফআরআরও ডেডলাইন আছে, সাথে সাথে এখানে এনভায়রনমেন্ট, হোস্টেল ফ্যাসিলিটি, এভরিথিংয়ের সাথে আপনি কিভাবে নিজেকে মানায় নেবেন, এবং কি কি প্রসিডিউর কিভাবে আপনাকে করতে হবে, প্রথম আসার পরে আপনাকে প্রথম 10 দিনের ভিতরে কি কি প্রবলেম ফেস করতে হতে পারে, আপনাকে প্রতিটা গাইডলাইন যদি আপনি স্টেপ বাই স্টেপ না পান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিশাল একটা প্রবলেমের মুখে পড়তে পারেন। সো নর্মালি যে স্কামটা হয়, আপনারা যখন অ্যাডমিশন নেবেন, অ্যাডমিশন কনফার্ম হওয়া পর্যন্ত এজেন্টরা আপনাকে ফুল সাপোর্ট দেয়, বাট তারপর থেকে আপনি আসলে সাপোর্টটা সেইভাবে পান না বেশিরভাগ ক্ষেত্রেই। সো এটা আপনার অ্যাডমিশনে আসার ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা প্রবলেম হতে পারে। সো অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে আপনি যাতে এই স্ক্যামের শিকার না হন, অবশ্যই কেয়ারফুল থাকবেন, নিজেও একটু জাজ করবেন, নিজেও রিসার্চ করবেন, তারপরেই আপনি এজেন্টের সাথে কথা বলবেন, এবং অবশ্যই চেষ্টা করবেন তাদের সাথে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং রাখা যে তারা আপনাকে এ টু জেড সমানভাবে গাইড করবে কিনা এবং সমানভাবে হেল্প করবে কিনা। সো এটাই ছিল ফার্স্ট মিস্টেক নিয়ে আমার গাইডলাইন। মিস্টেক নাম্বার 2, ডকুমেন্টগুলো ঠিকঠাকভাবে প্রিপেয়ার না করা। তো আপনার অ্যাডমিশন নেওয়ার জন্য কিন্তু আপনার কিছু সার্টেন ডকুমেন্টের প্রয়োজন হয়, যেমন আপনার পাসপোর্ট কপি, অথবা আপনার আইডেন্টিফিকেশন কপি বা আইডি কার্ড কপি, সাথে আপনার এসএসসির মার্কশিট এবং এইচএসসির মার্কশিট। এবং আপনি যখন অ্যাডমিশন কনফার্ম করবেন, আপনার ভিসার জন্য কিন্তু আপনার সার্টেন কিছু ডকুমেন্ট তৈরি করতে হবে, যে লিস্টটা আরও বড়। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, যদি কারো দরকার হয় আমি আপনাকে লিস্টটা দিয়ে দিব। তো প্রবলেম যেটা হয়, আপনি অ্যাডমিশনের জন্য খুবই বেসিক ডকুমেন্ট দরকার হয়, বাট অ্যাডমিশন কনফার্ম হয়ে গেলে ইউনিভার্সিটি থেকে আপনাকে কিছু ডকুমেন্ট দিবে, যেমন আপনাকে অফার লেটার দিবে, আপনাকে অ্যাডমিশন লেটার দিবে, আপনাকে এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট দিবে, এবং একটা মানি রিসিপ্ট দিবে, যেগুলো ইন ফিউচার আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু এই ডকুমেন্টগুলো দরকার হয়। সাথে সাথে আপনাকে নিজেকেও অনেক ডকুমেন্ট তৈরি করতে হয়, বাট আপনার কাছে যদি আগে থেকে ডকুমেন্টগুলো রেডি না থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা ডিলে হয়। সো এই ডিলেটা হইলে কিন্তু আপনার ভিসা প্রসিডিউরে আপনার হোল্ডিংয়ের একটা সম্ভাবনা থাকে, যে আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, আপনার অ্যাডমিশন লেটার চলে এসেছে আগে আগে, বাট আপনার কাছে ওই ডকুমেন্টগুলো আগে থেকে রেডি না থাকার কারণে আপনার কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে গেছে টাইমের। সো এই গ্যাপটার কারণে কিন্তু অনেক সময় হাই কমিশন আপনাদের ভিসা প্রসিডিউরের জন্য যে স্লট, এটা কিন্তু হোল্ডিংয়ে রেখে দেয়। সো ডকুমেন্ট প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু আগে থেকেই কেয়ারফুল থাকবেন। মিস্টেক নাম্বার 3, এফআরআরও এবং ভিসাকে লাইটলি নেওয়া। আপনারা হয়তো অনেকে জানেনই না যে এফআরআরও জিনিসটা আসলে কি। আপনারা হয়তো কোনো এজেন্সি বা কোনো এজেন্টের কাছ থেকে সার্ভিস নেবেন, তারা আপনাকে হয়তো কখনো এফআরআর কথা বলবেই না, বাট এফআরআর কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি যখন ইন্ডিয়াতে ঢুকবেন, আপনি ইন্ডিয়াতে ইমিগ্রেশন হওয়ার পর থেকে আপনি 14 দিনের ভিতরে যদি আপনার এফআরআর প্রসেস কমপ্লিট করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা বড় সড়ো অ্যামাউন্ট আপনাকে ফাইন হিসেবে ধরা হবে, যেটা আগে আসলে কম ছিল। আগে আপনার প্রতিদিনের জন্য আপনার 500 টাকা করে ফাইন ছিল। আপনার একদিন করতে দেরি হইলে আপনার 500 টাকা
2 দিন দেরি হইলে 1,000 টাকা, 3 দিন 1500 টাকা। বাট এটা কিন্তু রিসেন্টলি অনেক বাড়ায় দেওয়া হয়েছে এবং ফাইনের অ্যামাউন্টটাও কিন্তু অনেক বড়। সো এই এফআরওর ব্যাপারে কিন্তু অনেক কেয়ারফুল থাকবেন। এবং সেকেন্ড ব্যাপারটা হচ্ছে ভিসা। আপনার অবশ্যই জানেন যে দেশের অবস্থা কিন্তু এখন স্টেবল না, যে কারণে হচ্ছে ভিসা কিন্তু খুবই লিমিটেড দিচ্ছে এবং স্লটও খুবই লিমিটেড। এখন কিন্তু হচ্ছে স্টুডেন্ট ভিসা এবং এমার্জেন্সি মেডিকেল ভিসা ছাড়া কোনো রকম ভিসা চালু নাই। তারপরেও স্টুডেন্ট ভিসার ভিতরেও খুবই ওরা কেয়ারফুলি আপনাকে হচ্ছে প্রেডিক্ট করে এবং আপনার সব কিছু জাজ করে সব কিছু আইডেন্টিফাই করবে আপনার যে আপনার সব কিছু ঠিক আছে কিনা, এবং তারপরে কিন্তু আপনাকে ভিসা স্লট দিচ্ছে। সো জিনিসটা কিন্তু খুবই কেয়ারফুলি নেওয়ার মতো একটা ব্যাপার। আপনার যদি সমস্ত স্টেপ ঠিকঠাকভাবে না থাকে এবং পাশাপাশি আপনার ডকুমেন্টে যদি কোনো রকম ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার শুধু ভিসা রিজেকশন না, আপনি ভিসা পাওয়ার জন্য যে স্লট সেটাও নাও পাইতে পারেন এবং অনেক দেরিও হতে পারে। অনেক ক্ষেত্রে এমন হবে যে আপনি হয়তো কল ঠিকই পাবেন, কিন্তু জিনিসটা এতদিন পরে হবে যে আপনার একটা সেমিস্টারই পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। সো এই ব্যাপারে কিন্তু খুবই কেয়ারফুল থাকবেন। মিস্টেক নাম্বার 4, সব ইজি এই মাইন্ডসেট নিয়ে ইন্ডিয়াতে পড়তে আসা। আপনি যদি ইউরোপে পড়তে যান, ইউরোপে পড়তে গেলে ইউরোপের কোনো কান্ট্রির কোনো ইউনিভার্সিটি যখন আপনি অ্যাডমিশন নেবেন, ভিসা নিয়ে পড়তে যাওয়া পুরো প্রসেসটার তুলনায় হয়তো ইন্ডিয়াতে অ্যাডমিশন নিয়ে পড়তে আসা তুলনামূলক সহজ এবং এত টাইম লেন্দি না। বাট ইন্ডিয়াতে পড়তে আসারও কিন্তু একটা ভালো বড় প্রসিডিওর আছে এবং এটা কিন্তু একটা লেন্দি প্রসেস, এবং এই প্রসেসে যদি আপনার কোনো ভুল হয় তাহলে কিন্তু আপনার ভিসা রিজেকশনও হতে পারে। সো এটা আসলে আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমি আপনাকে আসলে কেয়ারফুল থাকতে বলতেছি। সো এটা তো থাকলোই, পাশাপাশি আপনি যখন এখানে আসবেন আপনার কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স তৈরি হবে, কারণ আপনি এতদিন বাংলাদেশে যখন পড়াশোনা করেছেন আপনাকে কিন্তু সব কিছুই বাংলা মিডিয়ামে পড়াশোনা করতে হয়েছে। বাট যখন আপনি ইন্ডিয়াতে আসবেন আপনার কিন্তু এখানের ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা হবে একদম ইংলিশে। সো আপনাকে লেকচারও দিবে হচ্ছে ইংলিশের টিচাররা, এবং আপনি তাদেরকে কোনো কোশ্চেন করতে গেলেও আপনাকে ইংলিশেই করতে হবে এবং সব কিছু ইংলিশেই চলবে। পাশাপাশি আপনার লোকালি যদি সাপোর্ট আপনার লাগে বা আপনাকে সার্ভাইভ করতে হয়, আপনার কিন্তু হচ্ছে বেসিক ইংলিশ জানা থাকাই লাগবে। কারণ দেখেন, আপনি যখন শপিং করতে যাবেন বা কোনো ট্রেনে বা যাতায়াত বা এনিথিং আপনি যখন করতে যাবেন, আপনার কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এখানে আছে যে আপনাকে অ্যাটলিস্ট একটা বেসিক ইংলিশ জানা লাগবে। এটা ঠিক যে ইন্ডিয়াতে হচ্ছে প্রতিটা স্টেটের একটা স্টেট ল্যাঙ্গুয়েজ আছে, বাট মোটামুটি সব জায়গাতেই হচ্ছে হিন্দি কম বেশি বুঝতে পারে এবং বলতেও পারে। সো আপনি যদি একটা বেসিক হিন্দি বলতে পারেন এবং বুঝতে পারেন, সো সেই ক্ষেত্রে আপনি সার্ভাইভ করতে পারবেন। এমনটা আসলে হয় না যে সবাই আসার আগ থেকেই হিন্দি খুব ভালো ফ্লুয়েন্টলি বলতে পারে অথবা হচ্ছে বুঝতে পারে, বাট আসার পরে এটা টাইমের সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। তাছাড়া ল্যাঙ্গুয়েজের পাশাপাশি কিন্তু খাবার দাবারের একটা প্রবলেম অনেক সময় তৈরি হয়। আপনি দেশে যখন মানে যে খাবার দাবার খাচ্ছেন সেই খাবার দাবারের টেস্ট এবং আপনি যেখানে পড়তে আসতেছেন সেইখানে খাবার দাবারের টেস্ট কিন্তু একই রকম নাও হতে পারে। ইন্ডিয়ার খাবার দাবারের টেস্ট আসলে কমন, এটা মানে ওইভাবে বলা পসিবল না, কারণ এখানে হচ্ছে এক এক স্টেটে হচ্ছে এক এক টাইপের খাবার তৈরি হয়। এক এক টাইপের বলবো না, বাট টেস্টটা হচ্ছে ডিফারেন্ট হয়। সো আপনি যখন এখানে আসবেন হয়তো আপনাকে এখানের সাথে ইউজ টু হইতে, এখানের ফুড টেস্টের সাথে ইউজ টু হইতে আপনার একটু টাইম লাগতে পারে। সব সময় লাগবে এমন না, আবার লাগতেও পারে। এছাড়া খাবার দাবারের পাশাপাশি কিন্তু হচ্ছে আপনার কালচারাল এবং এনভায়রনমেন্টাল একটা ব্যারিয়ারও থাকে, যেটা হচ্ছে ওইখান থেকে আপনি যখন আরেকটা দেশে আসবেন এটা খুবই অবভিয়াস যে এরকম কিছু ডিফারেন্স আপনি পাবেন। সো সেইটার সাথে মানানসই হতে কিন্তু আপনার টাইম লাগবে। সো ইন্ডিয়া কিন্তু আসলে কঠিন কিছু না, এটা হচ্ছে আনএক্সপেক্টেড। আপনি এই ব্যাপারগুলোতে যদি একটু ঠিক রেখে মাথায় রেখে চলতে পারেন তাহলে খুব একটা কঠিন ব্যাপার কিন্তু না। মিস্টেক নাম্বার 5, এমার্জেন্সি ব্যাকআপ না রাখা। আপনি যখন এখানে পড়তে আসতেছেন এবং যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিচ্ছেন, অবশ্যই কিন্তু সেই ইউনিভার্সিটির আপনার কান্ট্রির একটা সিনিয়র একটা গ্রুপ আছে অথবা সিনিয়র একটা লোকালিটি আছে, যেখানে আপনি তাদের কাছ থেকে বিভিন্ন এনকোয়ারির সলিউশন নিতে পারবেন, বা আপনি আসার পরে যে প্রবলেমগুলো ফার্স্টে ফেস করবেন সেগুলোতে কিন্তু তারা আপনাকে অনেক হেল্প করতে পারবে। সো আপনাকে আগে থেকেই মেক শিওর করতে হবে। সো আপনি অবশ্যই কিন্তু এই ব্যাপারগুলোতে আপনি যে এজেন্ট বা যে এজেন্সি থেকে হচ্ছে আপনি সার্ভিসটা নিচ্ছেন তাদের কাছে মানে পুরা একটা ক্লারিফিকেশন আপনি নিয়ে নেবেন যে আপনি ইউনিভার্সিটি আসা পর্যন্ত এবং ইউনিভার্সিটি আসার পর প্রথম 10-15 দিন পর্যন্ত যে যে স্ট্রাগল আপনি করতে পারেন তারা যেন আপনাকে পুরো একটা ক্লারিফিকেশন আপনাকে দেয়, প্লাস যেন A to Z আপনাকে গাইড করে এবং হেল্প করে। তাদের কাছে কিন্তু অবশ্যই এরকম কোনো সোর্স থাকবে যার মাধ্যমে তারা আপনাকে হচ্ছে ওই ইউনিভার্সিটির একটা সিনিয়র একটা গ্রুপের সাথে একটা এনভায়রনমেন্টের সাথে আপনাকে হচ্ছে পরিচয় করিয়ে দিবে
দিবে, যাতে আপনি ইনিশিয়ালি যখন ইউনিভার্সিটিতে আসবেন আপনি হচ্ছে সাপোর্ট পান। পাশাপাশি হচ্ছে ইউনিভার্সিটির কন্ট্যাক্ট নাম্বার আপনি সবসময় কাছে রাখবেন, বা অফিসের যে নাম্বারগুলো অ্যাক্টিভ থাকবে তাদের সাথে যোগাযোগ রাখার ট্রাই করবেন, এবং অফিসিয়াল অনেক মেম্বার থাকে যারা এগুলো হ্যান্ডেল করে, তাদের সাথে যোগাযোগ রাখার ট্রাই করবেন, যাতে আপনি কখনো এমার্জেন্সি কোনো সিচুয়েশনে যদি পড়ে যান তাতে ইনস্ট্যান্ট তাদের সাথে কথা বলতে পারেন। এছাড়াও আপনার এমার্জেন্সি ফ্যামিলি কমিউনিকেশনের একটা প্রপার প্ল্যান তৈরি রাখবেন, যাতে আসার পরে আপনি কোনো রকম স্ট্রাগল না করেন। সো এই বেসিক 5টা ভুল যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, ইন্ডিয়াতে পড়াশোনার ব্যাপারটা কিন্তু আপনার জন্য অনেক স্মুদার হয়ে যাবে। সো অ্যাওয়ারনেস কিন্তু সার্ভাইভেলের জন্য অবশ্যই অনেক জরুরি। সো আপনি যদি ইন্ডিয়ার অ্যাডমিশন নিয়ে সিরিয়াস হন, অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। পাশাপাশি অ্যাডমিশন রিলেটেড যে কোনো টাইপের কোয়ারিজ বা অ্যাডমিশন প্রসিডিউর সম্পর্কে যে কোনো কিছু জানার জন্য স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি যে কোনো টাইমে আমাকে নক করতে পারেন। আমি অলওয়েজ ট্রাই করি আপনাদের যে কোয়ারিজ বা প্রবলেমগুলো আছে এগুলোর কোনো সলিউশন দেওয়ার জন্য। আর আমার যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের লিঙ্কও কিন্তু হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা সেখানে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম যে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমি আপলোড করি সেগুলোর আপডেট পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।